ক্লাস 9 চ্যাপ্টার নাম্বার 11 রাশিবিজ্ঞান স্ট্যাটিস্টিক্স। ওকে, এই জায়গাটা তোমাদের কাছে একটু নতুন। এটা নিয়ে খুব বেশি বিশ্লেষণ আমাদের বিগত শ্রেণীগুলোতে হয়নি, কিন্তু সোজা চ্যাপ্টার এবং এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। কিছু ডাউট থাকলে ক্লিয়ার করে নেবে, কারণ এটার ওপর কিন্তু আমাদের দশম শ্রেণীতেও একটা রাশিবিজ্ঞানের বড় অংশ নির্ভর করছে। তো এই জায়গাটা যদি আমাদের ক্লিয়ার না হয়, পরিষ্কার না হয়, তাহলে দশম শ্রেণীতে গিয়ে আমাদের অসুবিধা হবেই। তো খুব ভালো করে বুঝবো, সোজা চ্যাপ্টার, খুব একটা জটিল কিচ্ছু না, সোজা চ্যাপ্টার। তো ফার্স্ট অফ অল রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্সের পারপাসটা কী বা কী করা হয় এটা দিয়ে। যেমন এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছিস তোরা প্রত্যেকে, যে কোনো একটা বিষয়ের ওপর, যে কোনো একটা বিষয়ের ওপর কিছু কাঁচা তথ্য বা কিছু র ডেটা প্রশ্নে প্রোভাইড করা রয়েছে। যেমন এখানে কি বলা আছে, যে গ্রামের 50টা পরিবারের খাদ্যের দৈনিক খরচ, বিষয়টা কিসের ওপর? খাদ্যের দৈনিক খরচের একটা কাঁচা তথ্য বা র ডেটা ওরা দিয়ে দিয়েছে। এই হচ্ছে সেই তথ্যটা, গ্রামের 50টা পরিবারের খাদ্যের দৈনিক খরচ। মানে হয়তো মানে কীরকম, ওই যে একটা সার্ভে করা হয় না, মানে তো ফার্স্ট পরিবার, তার পার ডে কত টাকা খরচ হয় খাবারের জন্য? 145 টাকা। সেকেন্ড পরিবারের কাছে গেল, তার পার ডে কত টাকা খরচ হয়? 150 টাকা। থার্ড পরিবারের কাছে গেল, তার পার ডে কত টাকা হয়? 200 টাকা। এরকম করে ফোর্থ 175 টাকা। এইভাবে এখানে কটা পরিবারের খরচ নিয়ে হিসেব করা আছে? 50টা পরিবারের। কটা পরিবারের? 50টা পরিবারের। এই হচ্ছে 50তম মনে কর, এর পার ডে খরচ হচ্ছে 75 টাকা। এবার এটা আমাকে একটা র ডেটা বা কাঁচা তথ্য দিয়েছে। এবার পরিসংখ্যা বিভাজন মানে হচ্ছে, এখন দেখ এই যে র ডেটাটা না, আমি কি এখান থেকে বলতে পারবো, দেখ এখানে অনেকগুলো 75 দেখতে পাচ্ছিস একটা সাইডে, এই যে একটা 75, এই যে একটা 75, এই যে একটা 75, এরকম দেখতে পাচ্ছিস। এরকম কিছু কিছু ক্ষেত্রে কি হচ্ছে, অনেকগুলো ডেটা সেম আছে, আবার কিছু সেম নেই, আলাদাও আছে। তো আমি কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে যদি র ডেটাটা প্রোভাইড করা থাকে, বা 50টা বা যদি আরও বেশি হয়, 100টা আরও বেশি হয়, আমি তখন র ডেটাটাকে দেখে ওই সেই গ্রামের খাদ্যের দৈনিক খরচের বা মানুষজনের দৈনিক খরচের আইডিয়াটা ঠিক আমি প্রপার পাবো না। মানে আমার কিন্তু একটু অসুবিধা হবে। এই একটা ডেটা থেকে আমাকে একটা ডেটা দিয়ে দিল, এটা থেকে আমাকে সেই দৈনিক খরচ সম্পর্কে প্রপার আইডিয়া পাওয়াটা একটু অসুবিধাজনক। তো আমরা করব কি, এটাকে একটু সাজিয়ে নেব। এই পুরো র ডেটাটাকে একটা চার্টের মাধ্যমে, আসছি আমি চার্টের মাধ্যমে সুসজ্জিতভাবে বিন্যাসকরণটাকে বলা হয় পরিসংখ্যা বিভাজন তালিকা বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন চার্ট। আমাকে যে র ডেটা বা কাঁচা তথ্য, মানে এটা একটা বিষয়, এটা অন্য কোনো বিষয় হতে পারে, পরে আসছে আস্তে আস্তে, তো অন্য কোনো বিষয় হতে পারে। এখানে যেমন খাবারের দৈনিক খরচের ওপর গ্রামের 50টা পরিবারের ওপর একটা সার্ভে করা হয়েছিল, সেখান থেকে এই তথ্যগুলো নেওয়া হয়েছে। প্রত্যেকটা পরিবারের কাছে গিয়ে জানা হয়েছে যে তাদের পার ডে খাবারের খরচ কত টাকা, তাদের এই তথ্যটা দেওয়া হয়েছে। এবার এই তথ্যটাকে সুবিন্যস্তভাবে আমরা সাজাবো, মানে বলতে পারিস এটা একটা, মানে একটা র্যান্ডাম একটা ডেটা দেওয়া রয়েছে, এটাকে আমরা একটা খুব সুন্দর করে সাজাবো। সাজালে কি হবে, আমি চার্ট দেখে বুঝতে পেরে যাব যে অ্যাকচুয়াল খাবারের দৈনিক খরচে সেই গ্রামের সিচুয়েশানটা কী, এবং এর ওপর আমাদের বিভিন্ন প্র্যাকটিক্যাল সলিউশন ডিপেন্ড করে। ঠিক আছে, এই বেসিক জিনিসের ওপরেই, বেসিক এই স্ট্যাটিস্টিক্সটার ওপর আমাদের কিন্তু বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল সলিউশন ডিপেন্ড করে। ওকে, তা যাই হোক, আস্তে আস্তে আমরা ঢুকে যাই। এবার কি করে করব আমরা, এইটাকে সাজাবো কি করে? আচ্ছা, এবার প্রথম যেটা, এই যে তথ্যগুলোকে আমরা দুরকমভাবে সাজাতে পারি। একটা হচ্ছে এই রকম, দেখ দৈনিক খরচ পরপর, মানে এখানে যতগুলো ডেটা রয়েছে, যতগুলো ডেটা মানে হচ্ছে এখানে অনেকগুলো ডেটাই বারবার রিপিট রয়েছে। এবার ডেটাগুলোকে আমি একভাবে সাজিয়ে নিলাম পরপর করে, যেমন 75, তারপরে 90, সিকোয়েন্সিয়ালি সাজালাম কিন্তু, মানে বড় ছোটো থেকে বড়োতে, দেখ 75, 90, 110 এরকম করে ছোটো থেকে বড়োতে সাজিয়ে নিলাম। এইভাবে সাজিয়ে নিলাম। এটাকে ক্লাস ওয়াইজও, মানে শ্রেণী বিভাজন করেও সাজানো যায়, যেটা আমরা পরবর্তী উদাহরণে দেখব। আগে এই ব্যাপারটা একটু বুঝে নিই। তো এখানে যে র ডেটাটা প্রোভাইড করা ছিল, এখান থেকে প্রত্যেকটা ডেটাকে আমরা আলাদা আলাদা করে সাজিয়ে নিলাম। এবার আমরা দেখব যে এই ডেটাগুলো, এই যে দৈনিক খরচ যেগুলো টাকা এসছে, এই প্রত্যেকটা ডেটা কবার করে আসছে এই চার্টের মধ্যে, সেই অনুযায়ী আমরা ক্যাটাগরাইজ করব।
মানে পরিসংখ্যা তৈরি করব। ভালো করে বোঝো জিনিসটা। এই যে আমার র ডেটাগুলো 50টা পরিবারের র ডেটাগুলো দেওয়া রয়েছে, এর মধ্যে তো অনেক ডেটা এমন রয়েছে যেগুলো বারবার এসছে। তো সেই ডেটাগুলোকেই মানে প্রত্যেকটা ডিফারেন্ট ডেটাকে আমরা আগে পরপর সিকোয়েন্সিয়ালি সাজিয়ে নিলাম, ছোটো থেকে বড় অর্ডারে সাজিয়ে নিলাম। এবার এই ডেটাগুলোকে আমি চার্ট দেখে দেখে গুনে গুনে ক্যাটেগোরাইজ করব। ক্যাটেগোরাইজ মানে যেমন মনে কর 75 টাকা, 75 টাকা আমি দেখবো এখান থেকে খুঁজে খুঁজে দেখবো 75 কবার এসছে, সেটা আমার ক্যাটেগোরাইজ করব। তারপরে 90 খুঁজে খুঁজে দেখবো 90 কবার এসছে, সেটাকে ক্যাটেগোরাইজ করব। এরকম করে করে প্রত্যেকটা ডেটাই যে পরপর দেখতে পাচ্ছিস 275 পর্যন্ত সব কটা ডেটাকে আলাদা আলাদা করে ক্যাটেগোরাইজ করব। ঠিক আছে, এইবার আমরা দেখব ক্যাটেগোরাইজটা কী করে করব। ক্যাটেগোরাইজের নিয়ম হচ্ছে দুটো কলাম করতে হয় পরপর, একটা হচ্ছে ট্যালি মার্ক আর একটা হচ্ছে পরিসংখ্যা, ফ্রিকোয়েন্সি যেটাকে বলে। ঠিক আছে, একটা হচ্ছে ট্যালি মার্ক, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ট্যালি কী করে করে? ট্যালি মানে হচ্ছে, ভালো করে মন দিয়ে শুনবি, ট্যালি হচ্ছে কোনো একটা ডেটাকে আমি যখন এই র চার্টটা থেকে খুঁজে বের করব, গুনে 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 যতগুলো হবে ততগুলো দাগ দেব। মনে কর একটা 75 1, তাহলে একটা দাগ। 75 2, দ্বিতীয় নম্বর মানে দ্বিতীয় 75 পেলাম 2, তৃতীয় 75 3, এইভাবে করব। যখনই ডেটা 5টা হবে না, তখন এরকম করতে হয় যে মনে কর 75 1 2 3 4, যদি 5 নম্বরটা পাই তখন এইভাবে কেটে দিতে হয় বা এইভাবে কেটে দিতে হয়, কোনো একটাভাবে 1 2 3 4 5, এই পুরোটা মানে বোঝাবে 5। তারপরে আবার যদি 6 আসে কমা দিয়ে আবার 1, এইভাবে। কথাটা বোঝা গেল? কারণ এটা করার উদ্দেশ্য হচ্ছে মানে মনে কর আমি যদি পরপর এরকম করতেই থাকি, লাস্টে মনে কর কোনো যদি 15টা বা 16টা হয়, তখন আমার গুনতে একটু অসুবিধা হবে বা একটু মানে গুলিয়ে যেতে পারে। তাহলে আমরা কি করছি যে যখনই 5টা হচ্ছে কেটে দিচ্ছি, তাহলে আমার হিসেবটা সুবিধা হবে। মনে কর এরকম যদি থাকে 1 2 3 4 5, 1 2 3 4 5 1, তাহলে বুঝে গেলাম এখানে 11টা রয়েছে। 5 5 10 1 11। কথাটা বোঝা গেল? তাহলে যখন আমার এই র ডেটাগুলোকে আমি ট্যালি করব, ট্যালি করা মানে জাস্ট গোনা। এবার গুনতে গুনতে যখনই আমার 5 হবে, 5টা হলেই আমরা কেটে দিচ্ছি। আবার নতুন 6 থেকে 1 2 3 4 5, এইভাবে কেটে দেবো। করে এটা করার পরে যতগুলো হবে সেই টোটাল পরিসংখ্যাটা এখানে লিখবো। ক্লিয়ার? তাহলে দেখ 75 আমি 2-1টা দেখাচ্ছি। যেমন 75 মনে কর, তো 75 এখানে কোথায় কোথায় আছে, এই দেখ এখানে ফার্স্ট সারি থেকে। এবার দেখতে হবে কিন্তু গুনে গুনে 75, এই যে 75, আর এটাতে একটাও নেই। তারপরে সেকেন্ড রোতেও একটাও নেই। থার্ড রোতে এইখানে একটা 75 রয়েছে, তার মানে 2 নম্বর 75 পেলাম। তারপরে থার্ড রোতে আর নেই 75। ফোর্থ রোতে, এই যে ফোর্থ রোতে হচ্ছে 3 নম্বর 75 পেলাম আমরা, 3 নম্বর 75। এটা কিন্তু ভাবিস না, এটা 175, যাই হোক হয়ে গেল। আর ফিফথ রোতে গিয়ে আমরা 4 নম্বর 75টা পেলাম। তাহলে কটা 75 হলো? 4টে। তাহলে 4টে দাগ কেটে দেবো। 5টা হলেই আমরা ক্রস করে দিতাম। তাহলে 4টে হলো, তাহলে টোটাল পরিসংখ্যা 4। এইভাবে সব কটা করা হবে। যেমন একটা জেনারেল নিই, একটু বড় দেখে নিই। যেমন মনে কর সাপোজ মনে কর 125টা দেখি 125 কোথায় কোথায় আছে। 125 1, তারপরে 125 2, 125 3, এইভাবে খুঁজে দেখাটা একটুখানি বিরক্তিকর লাগবে, কিন্তু ভুল হলেই মুশকিল। 4, তারপরে 5 6 7, তাহলে কটা আছে? 7টা। তাহলে লেখার সময় আমরা কী লিখবো? 125, এদিকে দেখ 1 2 3 4, 5 হওয়া মানেই কেটে দেওয়া। তারপরে 1 2, তার মানে এই পুরোটা হচ্ছে 5 6 7। এটা যেন বারবার মনে থাকে। যখনই আমরা গুনে গুনে মনে করো 12টা পেয়েছি, তাহলে 12 মানে 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 5 10 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে আমার 7টা হয়েছিল, তাই এখানে আমরা 7 লিখলাম। এখানে হচ্ছে টোটালটা লিখবো, এই গুনে গুনে টোটালটা। এইভাবে প্রত্যেক কটা র ডেটাকে ক্যাটেগোরাইজ করা হয়েছে। এবার এই ক্যাটেগোরাইজ করে 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 লাস্টে গিয়ে আমাকে এখানে টোটাল পরিসংখ্যাটা করতে হবে। এবং খেয়াল রাখবি এই টোটালটা যেন এই টোটালের সাথে ম্যাচ করে, কারণ এটা কটা পরিবারের ওপর, এই যে এইগুলো তো পরিবার সংখ্যা। এই যে 75 টাকা নিলাম, এই 75 টাকার 4টে বেরোলো মানে কি 4টে পরিবারের দৈনিক খরচ 75, তাই তো? এখানে তো 50টা পরিবারের ডেইলি খরচের ওপর ডেটাটা রয়েছে। তাহলে এই যে 75টা আমরা খুঁজে খুঁজে বের করলাম, 4টে বেরোলো, তার মানে 4টে পরিবারের দৈনিক খরচ হচ্ছে 75 টাকা।
তো এরকম করে করে 90 টাকার দৈনিক খরচ, এরকম 3টে পরিবার, 110 টাকা দৈনিক খরচ 6টা পরিবার, এরকম করে করে সব কটা পরিবারের তো ক্যাটাগরাইজ করেছি। তার মানে এই যে টোটাল যেটা বেরোবে সেটা মোট পরিবার সংখ্যা। তাহলে এই মোট পরিবার সংখ্যাটা অবভিয়াসলি এই 50-এর সাথে ম্যাচ করতেই হবে। যদি ম্যাচ না করে তাহলে আমাকে দেখতে হবে কিন্তু কোথাও একটা ভুল হয়েছে। আর এইটা খুব সাবধানে করবি, কারণ একবার মনে কর ম্যাচ করলো না, মানে 19-20 হলো, তখন এখানে তো দেখতে অসুবিধা হবে যে কোনটা তুই গুণে ভুল করেছিস। তখন আবার কিন্তু প্রথম থেকে আমাকে দেখতে হবে, তখন সেটা মানে কি বলবো, ইরিটেশন হয়ে যাবে, ব্যাপারটা বিরক্তিকর লাগবে। কারণ এইটা সব থেকে এটার বিরক্তিকর কাজ হচ্ছে এইভাবে গুণে গুণে দেখাটা, এইভাবে গুণে দেখাটাও। তাই একবারে ডেটাটাকে কারেক্ট করার চেষ্টা করবি, ঠিক আছে? আর কিচ্ছু না, এটা একটু মানে এই যে র ডেটা থেকে চার্ট বিভাজনের টাফেস্ট পার্টটা হচ্ছে এটা গুণে দেখা, আর কিচ্ছু না। কিন্তু মানে টাফেস্ট বলতে আমি বলতে চাইছি যেটা মানে ইরিটেটিং পার্ট, বিরক্তিকর। ওকে, তো এই জিনিসগুলোকে একটু সাবধানে করবি, কারণ এইটা টোটালটা গিয়ে কিন্তু আমার এই টোটালের সাথে ম্যাচ করতেই হবে। যদি ম্যাচ না করে তাহলে কোথাও একটা ভুল করেছিস, আর যদি ভুল হয় তাহলে তো আমাকে আলাদা করে দেখতেই হবে জিনিসটা। বোঝা গেল? তাহলে এরপর আসছি, এটা তো ওরা এইভাবে দিয়েছে জিনিসটাকে, এটা ক্লাস ওয়াইজও ডিভিশন করা যায়, মানে এইভাবে 70 থেকে 80, 80 থেকে 90, আসছি পরের উদাহরণগুলোতে। তো এই ছিল আমার মেন স্ট্যাটিস্টিক্সের আইডিয়া, যে প্রশ্নে কোনো একটা বিষয়ের ওপর যে কাঁচা তথ্যটা প্রোভাইড করা থাকে, সেই র ডেটাটাকে একটা সুসজ্জিতভাবে বিন্যাসকরণের মাধ্যমে আমরা যে চার্টটা প্রিপেয়ার করি সেটাকেই বলা হয় পরিসংখ্যা বিভাজন তালিকা, এবং যার মধ্যে এই দুটো কলাম মাস্ট। এই র ডেটা দেওয়া থাকলেই, যখন এই র ডেটা দেওয়া থাকবে না, তার মধ্যে এই দুটো কলাম মাস্ট। ওকে, এখানটায় শ্রেণী বিভাজন, শ্রেণী সীমা, আরও কিছু আসে, সেটা আস্তে আস্তে আমরা দেখব। এইবার কথা হচ্ছে এই যে বিষয়টা দেখতে পেলে না, যে বিষয়ের ওপরে ডেটা প্রোভাইড করা থাকে, ভালো করে কথাটা শুনবি, প্রশ্নে যে বিষয়ের ওপরে তথ্য মানে র ডেটা বা কাঁচা তথ্য দেওয়া থাকে সেটাকে বলা হয় চল। কি বলা হয়? চল। এই যে বিষয়ের ওপর, যেমন পরিবারের দৈনিক খরচ হচ্ছে এখানে চল, কথাটা ভালো করে মনে রাখবি। যদি এখানে দৈনিক খরচ না হয়ে কিছু সংখ্যা দেওয়া থাকতো, মনে করো বললো ছাত্রছাত্রীর সংখ্যা বলে কতগুলো ডেটা দিল, তাহলে তখন ওখানে চলটা কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা, ঠিক আছে? যে বিষয়ের ওপর, বারবার বলছি, যে বিষয়ের ওপর আমার কাছে কাঁচা তথ্য প্রোভাইড করা থাকবে সেইটাকে বলা হয়, সেই লক্ষণটাকে বলা হয় বা সেই বিষয়টাকে বলা হয় চল। এখানে যেমন যেহেতু পরিবারের দৈনিক খরচের ওপরে দেওয়া ছিল, তাই পরিবারের দৈনিক খরচ একটা চল। যদি কোনো মানে ওজন বা উচ্চতা বা সংখ্যা, আস্তে আস্তে আমরা দেখব বিভিন্ন এক্সারসাইজ করতে গিয়ে, তো সেগুলো মনে রাখতে হবে, সেগুলো কিন্তু একটা চল, ঠিক আছে? এবার চল দু প্রকারের হয়। চল আমাদের দু প্রকারের হয়। কি কি? একটা হচ্ছে বিচ্ছিন্ন চল, যেটার ইংরেজি নাম হচ্ছে ডিসক্রিট, আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চল, যেটার ইংরেজি নাম হচ্ছে কন্টিনিউয়াস। এগুলো হয়তো আমাদের এক্সারসাইজ করতে গিয়ে খুব একটা কাজে লাগে না, বাট এই ধারণাগুলো যদি স্পষ্ট না থাকে আমার কাছে, তাহলে পরিসংখ্যা বিভাজনের শ্রেণী সীমা, তারপরে উচ্চতর ক্লাসে গিয়ে আমাদের অসুবিধা হবে। তাহলে চল বলতে আমরা কি বুঝলাম? চল ব্যাপারটা প্রথমে কি, যে প্রশ্নে যে র ডেটাটা দেওয়া থাকবে, র ডেটা মানে যে কাঁচা তথ্যগুলো দেওয়া থাকবে, সেটা যে বিষয়ের ওপর বলা থাকবে, যে সাবজেক্টের ওপর, মানে যেমন আগের উদাহরণটা দেখলাম পরিবারের দৈনিক খরচ, তারপরে বিভিন্ন এক্সারসাইজ করতে গিয়ে আরও দেখবো, সেই বিষয়গুলোকে মনে রাখবি চল। এবার চল আমার দু প্রকারের, বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন। বিচ্ছিন্ন চলটা কি? বিচ্ছিন্ন চল হচ্ছে যদি দুটো সংখ্যার ভিতরের সব মান গ্রহণ করতে না পারে, তাহলে সেই চলরাশিটাকে বলা হয় বিচ্ছিন্ন চল। যেমন উদাহরণ হচ্ছে ছাত্রের সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা, আরও অনেক কিছু হতে পারে, মানে সংখ্যাভিত্তিক রাশিগুলো। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যে মনে কর এখানে ছাত্রছাত্রীর সংখ্যা এরকম ডিফাইন করা আছে 10 থেকে 20 জন, 20 থেকে 30 জন, 30 থেকে 40 জন, এরকম ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে, 40 থেকে 50 জন এরকম দেওয়া আছে। এবার কথা হচ্ছে মনে কর সাপোজ 10 থেকে 20 জন, এটাই দেখ। এই 10 থেকে 20-র মধ্যে সব মান কি আমি নিতে পারবো? সব মান বলতে চাইছি ছাত্রছাত্রীর সংখ্যা, তো এটাকে আমি ছাত্রছাত্রীর সংখ্যা বলেই লিখছি, বা পরিবারের সদস্য সংখ্যা, যাই হোক, ছাত্রছাত্রীর সংখ্যা বা পরিবারের সদস্য সংখ্যা। এবার এর মধ্যে আমরা কীরকম ছাত্রছাত্রীর সংখ্যা কী হতে পারে? 11, 12, 13, 14, 15, 16, 17 এরকম হতে পারে। কিন্তু কখনো ছাত্রছাত্রীর সংখ্যা কি 10.5 কি 11.2 কি 19.3 বা 14.5, মানে ব্রেকিং মানগুলো হবে।
মানে ভগ্নাংশের মানগুলো নেওয়া যাবে কি? যাবে না কিন্তু। তার মানে এই 10 থেকে 20 এই যে দুটো বাস্তব সংখ্যার রেঞ্জ দেওয়া আছে, সীমাটা দেওয়া আছে, এর মধ্যে সব মান কিন্তু এই চল নিতে পারে না। তাই এই ধরনের চলগুলোকে বলা হয় বিচ্ছিন্ন চল। কারণ বিচ্ছিন্ন কেন? কারণ সব মান নিচ্ছে না তো, এটা তো ছাত্রছাত্রীর সংখ্যা ভিত্তিক। যেমন 10 জনের পরে আমি ছাত্রছাত্রীর সংখ্যা কি 11 জন হতে পারে, কিন্তু কখনো ছাত্রছাত্রীর সংখ্যা আমরা বলবো না ওখানে 10.5 জন ছাত্রছাত্রী আছে, বলবো কি? বলবো না। 11 জনে বা 12 জন হতে পারে, কিন্তু বলবো না আমি 11.3 জন ছাত্রছাত্রী আছে, বলবো কি? বলবো না। তো তার মানে যখন কোনো চলরাশি বা কোনো চল দুটো সংখ্যার ভেতরের সব মান গ্রহণ করতে পারে না, তখন তাকে বলা হয় বিচ্ছিন্ন চল। যেমন ছাত্রের সংখ্যা, পরিবারের সংখ্যা, এইগুলো। কারণ এগুলো তো ভগ্নাংশ মান নিতে পারবে না। কি করে নেবে? নিতে পারবে না। ঠিক আছে, তাহলে এই ধরনের চলগুলোকে বলা হয় বিচ্ছিন্ন চল, যে যারা দুটো সংখ্যার ভেতরের সব মান গ্রহণ করতে পারে না। এবং মাথায় রাখবি, আরও জেনারেলাইজ করে যদি বলি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে এরা শুধু পূর্ণ সংখ্যা মানই নেয়, ভগ্নাংশ মানগুলো নিতে পারে না। মানে জাস্ট জেনারেলাইজ করে বললাম ব্যাপারটা। ঠিক আছে, এবার অবিচ্ছিন্নটা দেখি। অবিচ্ছিন্ন কি? জাস্ট উল্টোটা হওয়া উচিত, মানে সব মান নিতে পারবে। দুটো সংখ্যার ভেতরে যদি সব মান গ্রহণ করতে পারে তাহলেই সেটা অবিচ্ছিন্ন চল। যেমন উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে ওজন, উচ্চতা, এই ধরনের চলরাশিগুলো। যে একটা মনে কর ক্লাস ডিভিশন দেওয়া রয়েছে ওজন কেজিতে, যে 40 কেজি থেকে 50 কেজি, 50 কেজি থেকে 60 কেজি, 60 কেজি থেকে 70 কেজি, এরকম আরও রয়েছে মনে কর। এবার এটা কিন্তু সব মানই নিতে পারবে। যেমন আমি বলতে চাইছি যে কোনো ব্যক্তির ওজন 40.5 হতে পারে, তো 40.5 কেজি, তাহলে সেটা এই রেঞ্জের মধ্যে ঢুকতে পারবে। আবার কোনো ব্যক্তির ওজন 41 কেজিও হতে পারে। মানে এই ডেটাগুলো, মানে এই চলরাশিটা দুটো সংখ্যার ভেতরের সব ধরনের মান নিতে পারবে। যেমন পূর্ণ সংখ্যা মানও নিতে পারবে, সেরকম ভগ্নাংশ মানও নিতে পারবে। উচ্চতা একই জিনিস, পয়েন্টে বের করা যায়, পয়েন্টে উচ্চতা হয়, সেগুলো নিতে পারবে। তো যে ধরনের যেসব চলরাশি দুটো সংখ্যার ভেতরের সব মান গ্রহণ করতে পারে তাদেরকে অবিচ্ছিন্ন চল বলা হয়। কথাটা ধরার চেষ্টা করো। এখানে যেমন ভগ্নাংশগুলোও নিতে পারছে। এখানে যেমন 55.2 এটা চলে আসবে, 55.2 কেজি হয় ব্যক্তির উচ্চতা, এই ওজন হতেই পারে। তো এই ধরনের ওজনগুলো আমার এই অবিচ্ছিন্ন চলের মধ্যে আসবে, এই ধরনের চলরাশিগুলো। ঠিক আছে, তাহলে ওজন, উচ্চতা, যে সমস্ত চলরাশি দুটো সংখ্যার ভেতরের সব মান গ্রহণ করতে পারে তাকে বলা হয় অবিচ্ছিন্ন চল। আর যে সমস্ত চলরাশি দুটো সংখ্যার ভেতরে সব মান গ্রহণ করতে পারে না, যেমন ছাত্রছাত্রীর সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা, এই ধরনের, সেটা হচ্ছে আমার বিচ্ছিন্ন চল। ঠিক আছে, আর চলরাশি ব্যাপারটা কী ছিল? চলরাশি হচ্ছে যে ডেটার উপরে আমাকে তথ্য পরিবেশন করা থাকবে সেটাকেই বলা হয় হচ্ছে কি আমার চলরাশি। ঠিক আছে, এবার আমরা আস্তে আস্তে এক্সারসাইজে ঢুকবো। চলো লেটস স্টার্ট। কোষে দেখি 11.1। পাড়ার 40টা পরিবারের প্রত্যেকটা পরিবারের শিশু সংখ্যার তথ্য নিচে দেওয়া রয়েছে। কটা পরিবারের? 40টা পরিবারের। খুব ভালো কথা। এই হচ্ছে প্রথম, মানে এই যে 40টা ডেটা, মানে প্রথম পরিবারে হয়তো 1 জন শিশু রয়েছে, দ্বিতীয় পরিবারে 2 জন, তৃতীয় পরিবারে 6 জন, এরকম করে করে 40টা পরিবারে কোন পরিবারে কতজন শিশু রয়েছে তার একটা ডেটা বা কাঁচা তথ্য ওরা দিয়ে দিয়েছে। ভালো কথা। এবার বলেছে উপরের তথ্যটির পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করো, যার শ্রেণীগুলো বলে ওরা শ্রেণী ডিভিশনটাও তৈরি করে দিয়েছে। অনেক সময় তৈরি করে দেওয়া থাকে না, আমরা পরবর্তী অঙ্কে দেখব, তখন বুঝে নেব কীভাবে করে। যাই হোক, ওরা শ্রেণী বিভাজনটা করে দিয়েছে যে 0 থেকে 2, মানে 0 থেকে 2 পর্যন্ত, তারপরে 2 থেকে 4, এরকম করে করে ইত্যাদি দিয়ে একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলেছে। সেখান থেকে এই ডেটাগুলো ওরা চেয়েছে। শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণীসীমা। শ্রেণী অন্তর আর শ্রেণীসীমা ব্যাপারটা একই, বলতে কী বোঝো বলে বের করতে বলেছে। খুব ভালো কথা। এবার একটা জিনিস ভালো করে বুঝে নে, এই যে 40টা ডেটা দেওয়া আছে না, এই 40টা ডেটার মধ্যে মিনিমাম ভ্যালু করে দেখতো কত। এই 40টা ডেটার মধ্যে মিনিমাম ভ্যালুটা কত? মিনিমাম ভ্যালুটা হচ্ছে 0। ঠিক আছে, কারণ শিশু সংখ্যা তো আর মাইনাস হবে না, তা অবভিয়াসলি মিনিমাম ভ্যালুটা 0 এখানে। আর ম্যাক্সিমাম ভালো করে দেখ, ম্যাক্সিমাম কতজন আছে, মানে কতজন শিশু আছে? ম্যাক্সিমাম 6 জন। 6 ডেটাটাই ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি আমি। তো মিনিমাম এখানে মানে সর্বনিম্ন মান, এই 40টা ডেটার মধ্যে সর্বনিম্ন মানটা হচ্ছে 0,
আর সর্বোচ্চ মানটা হচ্ছে 6। তো আমাকে এই শ্রেণী বিভাজনটা এর মধ্যেই রেখেছে ওরা, মানে এবং 2 করে নিয়েছে, মানে 0 থেকে 2 জন শিশু, আবার 2 থেকে 4 জন শিশু, তারপরটা কী হবে 4 থেকে 6 জন শিশু। এটাই হচ্ছে আমাদের শ্রেণীর সীমা, ভালো করে বুঝে নাও। 0 থেকে 2 শ্রেণী সীমা বলা হচ্ছে এটাকে। 0 থেকে 2 মানে এই শ্রেণীর মধ্যে সেই সমস্ত শিশুগুলোই আসবে, মানে সেই সমস্ত পরিবারের সংখ্যাগুলোই কালেক্ট হবে যার 0 থেকে নিয়ে 2 পর্যন্ত শিশু। একটু ব্যাপার আছে এর মধ্যে, বলছি পরে। তারপরে সেকেন্ড শ্রেণীটায় কি 2 থেকে 4 মানে 2 জন থেকে 4 জন শিশু, এর মধ্যে শ্রেণীটা এর মধ্যে ডেটাগুলো এখানে আসবে। 4 থেকে 6 এই শ্রেণীর মধ্যে আবার কি হবে, এই শ্রেণীর মধ্যে 4 জন থেকে 6 জন শিশু, এই ডেটাগুলো এই শ্রেণীতে আসবে। এরপর আরেকটা শ্রেণী দেখতে পাচ্ছিস, এটা আমি স্টার মার্কস দিয়ে রাখছি, এটা এখন বলবো না, এটা পরে বলবো, এটার কাজ এখন নয়। এইবার কথা হচ্ছে, তার মানে প্রথম শ্রেণীটা যদি আমরা পর্যবেক্ষণ করি 0 থেকে 2, এই 0 থেকে 2 মানে এখন ওই যে বইতে আমার ডেটা রয়েছে না, যে ডেটাগুলো রয়েছে ওর মধ্যে আমরা খুঁজে খুঁজে দেখব যে কতগুলো 0 আছে, কতগুলো 1 আছে, কতগুলো 2 আছে। এবার এই 2 এর ব্যাপারটা কি আবার জোরালো হয়ে যাচ্ছে। কেন জোরালো হচ্ছে দেখ, পরের শ্রেণীতে আবার 2 থেকে 4, তো তার মানে এর মধ্যে আবার 2, 3, 4, তার মানে ব্যাপারটা কি হচ্ছে, 2টা এই শ্রেণীতেও পড়ে যাচ্ছে, 2টা এই শ্রেণীতেও পড়ে যাচ্ছে। এখন 2 ডেটাটাকে ওই ডেটা থেকে যে কাঁচা তথ্যটা বইতে দেওয়া আছে তার মধ্যে যে 2 ডেটাটা, সেটাকে যদি আমি এই শ্রেণীতেও ধরি আবার এই শ্রেণীতেও ধরি, তাহলে আমার টোটাল পরিসংখ্যার যখন আমি হিসেব করব, টোটাল পরিসংখ্যা, তখন তো আমার হিসেবটা ভুল হয়ে যাবে। কথাটা বোঝা যাচ্ছে যে আমার এখানে যে ডিভিশনটা করা 0 থেকে 2, 2 থেকে 4, এবার 0, 1 নয়, ঠিক আছে 0, 1টা আমি এখানে ধরলাম, এই শ্রেণীতে আমি ক্যালকুলেট করলাম যে 0 কটা আছে, 1 কটা আছে ডেটা থেকে। কিন্তু যখন আমি 2টা ভাবতে যাচ্ছি, এই 2 ডেটাটাকে যদি আমি এই শ্রেণীর মধ্যেও ধরি, আবার 2টা তো পরবর্তী শ্রেণীতেও আছে, তাহলে 2টাকে যদি এই শ্রেণীতেও ধরি, তাহলে কী হয়ে যাবে, হিসেবটা গন্ডগোল হয়ে যাবে না, 2টা তো মানে 2 ডেটাগুলো আমার হিসেবটা ভুল হয়ে যাবে, দুবার হয়ে যাবে। আবার এই দুটোতে দেখ, এখানে 2 থেকে 4 আছে, তাহলে এই যে 4 ডেটাটা, এই 4 ডেটাটা এখানেও আছে, 4 ডেটাটা এখানেও আছে, তাহলে আমি 4টাকে যদি এই শ্রেণীতেও ধরি, মানে ক্যালকুলেট করার সময়, গোনার সময়, আবার 4টাকে যদি এই শ্রেণীতেও ধরি, তাহলে আমার কী হবে, হিসেবটা 4-এর ভুল হয়ে যাবে, টোটাল হিসেবটা গন্ডগোল হয়ে যাবে। তো এই ভ্রান্তিগুলোকে ক্লিয়ার করার জন্য কি করা হচ্ছে, প্রত্যেকটা শ্রেণীর এই যে উচ্চ সীমাগুলো আছে না, সেগুলোকে আমরা সেই শ্রেণীতে ধরবই না। প্রতিটা শ্রেণীর উচ্চ সীমাগুলোকে আমরা সেই শ্রেণীতে ধরবো না। কথার মানেটা বুঝতে পারছিস? মানে এটাকে বলা হয় নিম্ন সীমা, এটাকে বলা হয় ঊর্ধ্ব সীমা। এই যে নিম্ন ঊর্ধ্ব মানে এই যে 0 থেকে 2 এই শ্রেণীর মধ্যে কারা কারা আসবে, মানে কাদেরকে গুনবো, কোন নাম্বারগুলোকে গুনবো, 0গুলোকে গুনবো আর 1গুলোকে গুনবো, 2টাকে গুনবো না। আবার 2 থেকে 4-এর মধ্যে কাকে কাকে গুনবো, 2গুলোকে গুনবো, 3গুলোকে গুনবো, 4টাকে গুনবো না। তাহলে 2টা তো আমার এই শ্রেণীতে চলে আসছে, এটাকে ধরছি না, তাহলে এবার 2টা ব্যালেন্স হয়ে গেল, 2-এর হিসেবে আর ভুল হবে না। আগেরটায় সমস্যা হচ্ছিল কি, আমি যদি 2টাকে এখানেও ধরি আবার এখানেও ধরি, তাহলে 2 দুবার করে চলে আসছে, তাহলে এই হিসেবটা গড়বড় হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তো সেই কারণে এই ধরনের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমার কি করা হচ্ছে, যে পরবর্তী এই ঊর্ধ্ব সীমাগুলোকে সেই শ্রেণীতে রাখা হচ্ছে না, ঊর্ধ্ব সীমাগুলোকে সেই শ্রেণীতে রাখা হবে না। মানে এই 0 থেকে 2 এর মধ্যে শুধু 0 আর 1 আসবে, এখানে 2 আর 3 আসবে, 4 আসবে না। 4 আবার কোথায় আসবে, এখানে 4, 5 আসবে, 6 আসবে না। ঠিক আছে, তাহলে 6 যাবে কোথায়, 6 ডেটা তো আছে, এই পর্যন্ত নয় সব ঠিক ছিল, 2, 0, 1 নিলাম, 2টা পরের শ্রেণীতে গেল, 2, 3 নিলাম, 4টা পরের শ্রেণীতে গেল, 4, 5 নিলাম, তাহলে 6 ডেটাটাও তো আমার ডেটাতে দেখেছি আছে, তাহলে 6টাকে কোথায় দেবো আমি, সেই 6টাকে দেওয়ার জন্য আমাকে একটা নতুন শ্রেণী 6 থেকে 8 তৈরি করতে হবে। এবার অনেকে প্রশ্ন হতে পারে যে 6 থেকে 8ই কেন, কারণ দেখ প্রত্যেকটা 2 করে গ্যাপ বেড়েছে, 0 থেকে 2 মানে 2, 2 থেকে 4 মানে 2, 4 থেকে 6 মানে 2, তাই 6 থেকে 8, আর কিছুই না। এই শ্রেণীটা এটা একটা স্পেশাল শ্রেণী, এটার তৈরি করার রিজন একমাত্র কি না, এই 6 ডেটাটাকে এখানে মানে ঢোকানো। কারণ 6টা তো আমরা অন্য কোনো জায়গায় নিতে পারবো না। কেন নিতে পারবো না, কারণ নিয়ম বলছে যে এই ধরনের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে ঊর্ধ্ব সীমাগুলো সেই শ্রেণীতে ঢুকছে না। কেন ঢুকছে না, কারণ যদি সেই শ্রেণীতে ঢুকিয়ে দিই আমি, তাহলে আমার পরবর্তী শ্রেণীর ক্ষেত্রেও আমার হিসেবটা গন্ডগোল হয়ে যাবে, আবার 2টাকে এরকম নিয়ে নেব। তাহলে আমাকে তো একটা কোনো সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আমরা কি নিলাম, যে
প্রত্যেকটা শ্রেণীর এই ধরনের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে প্রতিটা শ্রেণীর ঊর্ধ্বসীমাগুলোকে সেই শ্রেণীতে রাখবো না। তো এরকম এই নিয়ম ফলো করতে করতে লাস্ট যখন শ্রেণীতে আসছি 4 থেকে 6, এখানে গিয়ে প্র্যাকটিক্যালি আমার শেষ হয়ে যাচ্ছে ক্লাস ডিভিশনটা। কিন্তু এই শ্রেণীতে ওই নিয়ম অনুযায়ী 4, 5 ঢুকবে, 6 ঢুকতে পারবে না, কারণ 6 ঊর্ধ্বসীমা। কিন্তু 6 তো আমার কাঁচা তথ্যে রয়েছে, সেই 6টাকে ঢোকানোর জন্য আমরা নতুন একটা শ্রেণী তৈরি করে নিলাম 6 থেকে 8। এটার ওই একটাই রিজন কাকে ঢোকানো, 6 থেকে 8। ক্লিয়ার? এবার আমরা ট্যালিগুলোকে বুঝবো। ফার্স্ট আমরা খুঁজবো র ডেটাতে 0 থেকে 2 কটা আছে। 0 থেকে 2 মানে কী কী দেখবো বলতো? 0 আর 1 কটা আছে গুনে দেখবো। আচ্ছা এদিকে দেখ, ভালো করে দেখ। 0 আর শুধু 0 আর 1 দেখবি কিন্তু। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 হয়ে গেল। তাহলে এখানে ট্যালি করার সময় আমরা কি করব? 11টা তো, তাহলে 1 2 3 4 5, তারপরে 6 7 8 9 10 11। এটা দেখলেই বুঝেছি 5 5 10 1 11 হয়ে গেল 11। ঠিক আছে, এইভাবে 2 থেকে 4 খুঁজবি, হলো 4 থেকে 6 খুঁজবি। 4 থেকে 6টা আরেকবার দেখাই আমি। 4 থেকে 6 মানে কিন্তু 4 থেকে 6 মানে কাদেরকে দেখবো? শুধু 4 আর 5 দেখবো, 6 দেখবো না। তাহলে 4 আর 5 খুঁজি। 1 2 3 4 5 6 7 8 9 আর নেই। তাহলে 4 থেকে 6-এর মধ্যে 4 5 মানে 9। 1 2 3 4 5 6 7 8 9, টোটালটা হচ্ছে 9। 6 থেকে 8 মানে কাকে দেখবো? শুধু 7 8 তো নেই, ম্যাক্সিমাম তো 6, তো আমরা শুধু 6গুলোকে গুনবো। তাহলে 6 কটা আছে দেখা যাক। 1 2 3, 3টে 6। এই যে 6 থেকে 8-এর মধ্যে 3টে দাগ, তাহলে হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এবার আমাকে টোটালটা, শ্রেণী পরিসংখ্যা করা হয়ে গেছে, এবার টোটালটা করে দেখব। তাহলে টোটালটা করে দেখছি 40। এটা কিন্তু আমাকে ম্যাচ করতেই হবে এই ডেটার সাথে। যদি ম্যাচ না হয়, এখানে 40টা পরিবার ছিল তো, এই ডেটাটা যদি ম্যাচ না হয় তাহলে আমার অঙ্ক ভুল হয়েছে। মানে এটা টোটাল করে শ্রেণী পরিসংখ্যা, ট্যালি থেকে পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যাগুলোকে করে মোট পরিসংখ্যা, এটাকে বলা হয় মোট পরিসংখ্যা। এই জিনিসটা যদি আমার টোটালটার সাথে ম্যাচ না করে তাহলে ভুল হয়েছে। তখন আমাকে আবার দেখতে হবে কোন শ্রেণীতে ভুল হয়েছে, কোনটা গুনতে ভুল হয়েছে সেটা দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত আসে, এই শ্রেণীটা পরে বলছি আমি। তাহলে আরেকবার দেখে নিই আমরা। এখানে ওরা শ্রেণী ডিভিশনটা বলেই ছিল। এই শ্রেণী ডিভিশনের একটা মানে বৈশিষ্ট্য কি, এই দিকেরগুলো তো নিম্নসীমা যেগুলো ছোট, আর এই দিকেরগুলো ঊর্ধ্বসীমা। এবার দেখতে পাচ্ছি আমরা যে কোনো শ্রেণীর, যে কোনো দুটো শ্রেণীর আগেরটার ঊর্ধ্বসীমা আর পরেরটার নিম্নসীমা দেখ সেম। এই দুটো আগেরটার ঊর্ধ্বসীমা পরেরটার নিম্নসীমা সেম। তো এই ধরনের শ্রেণীবিন্যাসগুলোকে বলা হয়, মানে বিভাজনের পদ্ধতিকে বলা হয় শ্রেণী বহির্ভুক্ত পদ্ধতি। কথাটা মনে রাখবি। এই যে আমরা শ্রেণীবিন্যাসটা করেছি, এই শ্রেণীবিন্যাসটাকে বলা হয় শ্রেণী বহির্ভুক্ত পদ্ধতি। এটা বুঝবো কি করে শ্রেণী বহির্ভুক্ত পদ্ধতি? না, প্রতিটা শ্রেণীর ঊর্ধ্বসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমা হিসাবে প্রকাশ করা হয়। প্রতিটা শ্রেণীর ঊর্ধ্বসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমা হিসাবে প্রকাশ করা হয়। দেখতে পাচ্ছিস? হলো। এবং শ্রেণীর ঊর্ধ্বসীমাকে সেই শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয় না। যেমন এটার ক্ষেত্রে 2কে আমরা নিই, কারণ তাহলে হিসেব ভুল হয়ে যাবে। 2 এখানেও যাবে, এখানেও যাবে, ভুল হয়ে যাবে। সেই কারণে ঊর্ধ্বসীমাগুলোকে সেই শ্রেণীতে নেব না। এটাতে যেমন 2 ধরবে না, 0 আর 1 নিয়েছি, গুনে দেখেছি। এটাতে আবার কি 2 আর 3 হবে, 4 হবে না। তাহলে 2 আর 3 কতগুলো গুনে দেখলাম, 4 আবার এখানে আসবে, 4 5 হবে, 6 হবে না। তো এখানে গিয়ে আমার অ্যাকচুয়ালি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এবার নিয়ম যেহেতু যে আমরা প্রত্যেকটা শ্রেণীর ঊর্ধ্বসীমাগুলোকে সেই শ্রেণীতে ধরছি না, তো 6টাকে ঢোকানোর জন্য আমাকে নতুন একটা শ্রেণী সমবিভাজনে মানে 2 গ্যাপে তৈরি করতে হলো 6 থেকে 8। এটার আলাদা কোনো ক্ল্যারিফিকেশান নয়, এটা শুধুমাত্র 6-এর এক্সিস্টেন্সের জন্য আমাকে এটা তৈরি করতে হয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে শ্রেণী বহির্ভুক্ত পদ্ধতির নিদর্শন, যে প্রতিটা দুটো শ্রেণীর মধ্যে আগের শ্রেণীর ঊর্ধ্বসীমা পরের শ্রেণীর নিম্নসীমা সেম থাকে এবং ঊর্ধ্বসীমাগুলোকে সেই শ্রেণীতে ধরা হয় না। আর এই যে লাস্ট যে কলামটা দেখতে পাচ্ছি শ্রেণী দৈর্ঘ্য, এটা কী করে বের করা হয়? খুব সিম্পল জিনিস। শ্রেণী দৈর্ঘ্য ঊর্ধ্বসীমা মাইনাস নিম্নসীমা বা উচ্চসীমা মাইনাস নিম্নসীমা, এটা করেই শ্রেণী দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে উচ্চসীমা যেমন প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য সমানই হবে। এখানে উচ্চসীমাটা কত? 2, এখানে নিম্নসীমা কত? 0। বিয়োগ করে দে, 2 - 0 কত? 2। এটা উচ্চসীমা কত? 4, এটা কত? 2। তাহলে 4 - 2 2, মানে সবকটা গ্যাপ 2 করেই আছে। তাহলে শ্রেণী দৈর্ঘ্যটা 2।
তাহলে বোঝা গেল এটা হচ্ছে আমার শ্রেণী বহির্ভুক্ত পদ্ধতি। কিন্তু খেয়াল থাকে যেন যখনই দেখবি ক্লাস ডিভিশন, এটা হচ্ছে ক্লাস ডিভিশন, এই ক্লাস ডিভিশনের ক্ষেত্রে যদি পরপর শ্রেণীগুলো এরম দেখতে পাস যে আগেরটার ঊর্ধ্বসীমা আর পরেরটার নিম্নসীমা সেম, তাহলে বুঝে যাবি শ্রেণী বহির্ভুক্ত। তখন ঊর্ধ্বসীমাগুলোকে সেই শ্রেণীতে নিবি না। হলো, এবার আমরা পরের অঙ্কে শ্রেণী নিম্নসীমা নিয়ে দেখবো, শ্রেণী অন্তর্ভুক্ত নিয়ে দেখবো। এটা শ্রেণী বহির্ভুক্ত ছিল, শ্রেণী অন্তর্ভুক্ত।